হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরও একটি মাফিয়া টাইপের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে একটি কিউট মেয়ে ভুল করে মাফিয়া বসকে হানি বলে ডাকে। তখন থেকে সেই মাফিয়া বস তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, মানে তার উপর ক্রাশ খেয়ে নেয়, আর মেয়েটিকে বিয়ে করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে। এমনকি মেয়েটিকে বিয়ের আসর থেকে জোর করে বিয়ে করে নেয়। তো কেমন হবে এদের লাভ স্টোরি, যেখানে শুরুতে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়। তো চলো গাইস, কথা না বাড়িয়ে এই রোমান্টিক মাফিয়া টাইপের লাভ স্টোরির এক্সপ্লেনেশন দেখে আসি। ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জিয়াংকে দেখতে পাই, যে মোবাইল ফোনে কারোর সাথে কথা বলছিল। তখনই হঠাৎ আমাদের মেইন লিড মৌসাও সেখানে চলে আসে আর জিয়াংয়ের মুখ চেপে ধরে। তারপর তাকে বলে, আমি যেমনটা বলছি তোমাকে ঠিক তেমনই করতে হবে। এরপর তাকে টেন্টের ভিতরে নিয়ে যায় আর তাকে লাউডলি তাকে হাজব্যান্ড বলতে বলে। তখন সে তাকে হাজব্যান্ড বলে, আর যে লোকগুলো তাকে পিছু নিচ্ছিল সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াং মৌসাওকে একটা থাপ্পড় দেয়। তখন মৌসাও বলে, তুমি আমাকে হাজব্যান্ড বলে ডেকেছ, এই নাও এই আন্টি, তুমি আমাকে এই প্লেসে খুঁজতে আসবে আর আমি তোমাকে সেটা কম্পাসেট করব, এটা বলে চলে যায়। এরপর আমরা মৌসাওকে দেখতে পাই, যে মৌসাও গ্রুপের প্রেসিডেন্ট। তখন তার একজন লোক এসে বলে, আপনার নামে একটা মেয়ে কেস করেছে, আপনি নাকি মেয়েটির সাথে ফ্লার্ট করেছেন। এরকম শুনে মৌসাও তো ওই মেয়েটির প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। এদিকে মৌসাওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার মম আপনার জন্য অনেকগুলো ব্লাইন্ড ডেট সিলেক্ট করেছে, সেখান থেকে একজনকে বেছে আপনাকে বিয়ে করতে হবে। তখন মৌসাও সেখানে জিয়াংকে দেখতে পায়, যে কিনা ডেলিভারি নিয়ে আসে। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। এরপর সে রুমের ভিতরে যায়। সেখানে থাকা সব মেয়েদেরকে দেখে অনেকটা শকড হয়, এমনকি তার মা তাকে বিয়ের জন্য ফোর্স করে। তখন সে তাদের ইনফরমেশনগুলো ওই মেয়েদের মুখের উপরে ছুড়ে দেয়। এতে তার মম অনেকটা রেগে বলে, তুমি কি বিয়ে করবে না? তখন সে বলে, হ্যাঁ আমি বিয়ে করব। তখন তার মা বলে, তাহলে এখান থেকে একজনকে খুঁজে নাও। তখন সেখানে জিয়াং ডেলিভারি নিয়ে আসে। তখন মৌসাও তার হাত ধরে বলে, আমি ওকেই বিয়ে করতে চাই। এই কথা শুনে জিয়াং অনেকটা অবাক হয়। সবাই তো বলে মৌসাও কি মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করছে। মৌসাওর নাম শুনে তো জিয়াং অবাক হয়। তার অতীতের ফ্ল্যাশব্যাকে মনে পড়ে, মৌসাও নামের বড় বিজনেসম্যানের জন্য তার মম ড্যাড সুসাইড করেছে, যাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়েছে। তখন জিয়াং মৌসাওকে বলে সে কখনো তাকে বিয়ে করবে না, কারণ সে তাকে ঘৃণা করে। এটা বলে সে চলে যায়। তখন মৌসাওর অ্যাসিস্ট্যান্ট বলে, বস এক্ষুনি বলুন আমরা ওই মেয়ের কি হাল করব। মৌসাও বলে, তোমরা শুধু বিয়ের ব্যবস্থা করো। তখন মৌসাওর অ্যাসিস্ট্যান্ট অনেকটা শকড হয়। এরপর আমরা জিয়াংকে ক্যান্টিনে দেখতে পাই, যেখানে তার খাবার দেখে তার ক্লাসমেটরা তাকে নিয়ে অনেকটা মজা উড়াতে থাকে। তখন সেখানে প্রিন্সিপাল আসে আর তাকে স্কুল ট্রান্সফার করে দিয়ে বলে, আজকে থেকে তুমি এই কলেজের প্রিন্সিপাল। তখন সেখানে আমরা মৌসাওকে দেখতে পাই, যে তার জন্য অনেকগুলো জুয়েলার্স নিয়ে আসে। সে বলে, তুমি কি চাও শুধু আমাকে বলবে, আমি তোমার জন্য আকাশের চাঁদ হলেও নিয়ে আসতে পারবো। জিয়াং বলে, তোমার কোনো কিছুই আমার প্রয়োজন নেই, তোমার সব কিছুই ডার্টি, তুমি নিজেও একজন ডার্টি। এটা শুনে মৌসাও বলে, তুমি কি বলেছ আমি ডার্টি? জীবনে আমি কাউকে হাত লাগাতে দেইনি। এরপর সে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কুলে তুলে রুমে নিয়ে যায় আর তার নিজের ড্রেস খুলতে থাকে। জিয়াং বলে, এটা কি করছো? তখন মৌসাও তার ক্লোজ হয়ে বলে, তুমি বলেছিলে না আমি ডার্টি, আজকে তোমাকে দেখতে চাই আমি ডার্টি না। তখন জিয়াং বলে, আমি তোমার বডির কথা বলছি না, আমি তোমার মনের কথা বলছি। তুমি হচ্ছে সেই ক্রিমিনাল যারা ছোট ছোট বিজনেসম্যানদের কাছ থেকে তাদের বিজনেসের স্বপ্ন কেড়ে নাও, যাদের জন্য আমার মতো ফ্যামিলিরা ডিস্ট্রয় হয়ে যায়। তুমি আমার বাবার কোম্পানি কিনে নিয়েছো, যার ফলে আমার ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যায় আর আমার মম ড্যাড সুসাইড করে নিয়েছে। এসব বলে জিয়াং যখন কান্না করছিল, মৌসাও তার চোখের পানি মুছে দেয়। জিয়াং বলে সে সব সময় তাকে ঘৃণা করে আসবে, এটা বলে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনি এতটা সিডিউসিং পারসন, কিন্তু একটা মেয়েকে সিডিউস করতে পারেননি। আপনি আশা ছেড়ে দেন, সেই মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না। মৌসা বলে, তাতে কি হয়েছে, আমি ট্রাই করতে থাকবো। এর পরের সিনে আমরা মৌসাকে দেখতে পাই যে কোম্পানিতে যায়। সেখানে জিয়াংয়ের কাজিন মৌসার সাথে ফ্লার্ট করতে চায়, ইচ্ছে করে তার উপরে
কফি ফেলে দেয়, বলে তার বিয়ের ব্যবস্থা করতে। এটি শুনে তার অ্যাসিস্ট্যান্ট অনেকটা অবাক হয়। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে ডেলিভারি করে তার ইনকামের সব টাকা তার আন্টিকে দিয়ে দেয়। তখনই মৌসার লোকেরা তার জন্য বিয়ের জুয়েলার্স নিয়ে যায়। তখন জিয়াং বলে, আমি বলেছি না আমি মৌসাওকে বিয়ে করব না। এটি শুনে তার আন্টি জিয়াংকে থাপ্পড় দিয়ে বলে, এসব কিছু তোমার জন্য না, এসব কিছু আমার মেয়ের জন্য। এরপর সে জিয়াংকে বলে একই দিনে সে জিয়াংকেও বিয়ে দিবে, তাও 70 বছরের একজন বৃদ্ধার সাথে। যখন জিয়াং রাজি হয় না তখন তাকে মারধর করে, এমনকি বিয়ের অনুষ্ঠানে তার হাত বেঁধে একজন বৃদ্ধ লোকের কাছে নিয়ে যায়। তখন ওই বৃদ্ধ লোকটি ধাক্কা খেয়ে পড়ে গেলে সে জিয়াংয়ের উপর প্রতিশোধ নিতে চায়। সে তার হাতের ওই লাঠি দিয়ে জিয়াংকে ইচ্ছে করে মারতে থাকে। তখন সেখানে মৌসাও আসে, যে জিয়াংয়ের এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়। এদিকে মৌসাওর অ্যাসিস্ট্যান্ট বলে, কার এত বড় সাহস মৌসাওয়ের এঙ্গেজমেন্ট ডিস্ট্রয় করার। তখন সেখানে জিয়াংয়ের কাজিন বলে, এই মেয়েটিরই দোষ। জিয়াং বলছে, ওই উপহারগুলো তুমি তার জন্য পাঠিয়েছ, তুমি তাকে শাস্তি দাও। এটা শুনে মৌসাও হেসে ওঠে। এরপর সে জিয়াংয়ের কাছে যায়। সে বলে, তুমি ওদের সামনে কতটা অসহায় লাগছো তাই না? তুমি যদি এখন আমাকে হানি বলে ডাকো, আমি ওদের উচিত শিক্ষা দিতে তোমাকে সাহায্য করব। এটি শুনে সবাই অবাক হয়ে যায় আর জানতে পারে জিয়াং মৌসাওয়ের ব্রাইড। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, মৌসাও আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না এই মেয়েটি তোমার ওমেন, আসলে ওরাই আমাকে এসব করতে বলেছে। অন্যদিকে মৌসাও জিয়াংয়ের হাতে একটা স্টিক দেয় আর সবাইকে লাইনে দাঁড়িয়ে ইচ্ছা মতো মারতে থাকে, যেমনটা তারা জিয়াংকে মেরেছিল। যেটা দেখে মৌসা বলে, ওই আমার ফিউচার ওয়াইফ হবে। এদিকে জিয়াং হঠাৎ করে পড়ে যাচ্ছিল, মৌসাও তাকে কুলে তুলে নেয়, কিন্তু জিয়াং বলে, আমাকে ছাড়ো। শাহ বলে, এটা কখনোই সম্ভব না। এরপর তাকে কিস দিয়ে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তার ড্রেস খুলতে বলে, কিন্তু সে মশার সামনে খুলবে না বলে দেয়। তখন সে শাওকে এখান থেকে যেতে বলে। এরপর শাও তার ক্লোজ হয়ে বলে, এই শহর থেকে পালানোর চেষ্টাও করবে না। অন্যদিকে জিয়াং একটা মোবাইল ফোন ব্যবস্থা করে তার ফ্রেন্ডকে বলে। তার ফ্রেন্ড হসপিটালে আসে, তাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। মৌসাওয়ের অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে দাঁড় করায়। জিয়াং তখন কিছু টাকা দেয়। মৌসাও তখন তাকে অনেকটা ক্লোজ করে নেই। সে বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না, আজকে এই অঘটন না হলে আজকে আমাদের এঙ্গেজমেন্ট হতো। জিয়াং বলে, এটা কখনোই সম্ভব না, কারণ সে তাকে পছন্দই করে না। তখন মৌসাও বলে, যেটা আমার পছন্দ হয়ে যায় সেটা তো আমি নিয়েই নিই। এরপর সে জিয়াং এর বেস্ট ফ্রেন্ডকে ব্ল্যাকমেল করে আর জিয়াংকে বলে, তুমি যদি এঙ্গেজমেন্ট না করো তাহলে তোমার ফ্রেন্ডকে আমি শেষ করে দেব। এই বয়ে জিয়াং তার সাথে এঙ্গেজমেন্ট করে নেয়। মৌসা বলে, তুমি অনেক ভালো, কিন্তু আমাকে ছেড়ে আর এই শহর ছেড়ে কখনোই যাবে না। কালকে তাদের ওয়েডিং সিরামনি বলে। অন্যদিকে মৌসার অ্যাসিস্ট্যান্ট বলে, বাহ বস, ম্যাডাম তো অনেকটা স্ট্রং আছে, যে কিনা রিচ পার্সনকে সামান্য টাকা দিয়ে কিনতে চেয়েছে। তখন শাও তার কাছ থেকে ওই টাকাগুলো নেয় আর বলে, এগুলো ফ্রেম করে তার রুমে রেখে দেওয়া উচিত। অন্যদিকে জিয়াং এর ফ্রেন্ড বলে, এবার তুমি কোথায় যাবে? তখন সে বলে, আমি যেখানেই যাই না কেন সে আমাকে খুঁজে বের করবে। এর জন্য এমন একটা প্লেসে যেতে হবে যেখান থেকে সে আমাকে খুঁজে পাবে না। তখন জিয়াং তার দাদু দাদের কাছে যায়, যারা জিয়াংকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু রাতের বেলা সেখানে মৌসা উপস্থিত হয়, যাকে দেখে জিয়াং অনেকটা ভয় পেয়ে যায়। জিয়াং এর দাদু বলে, মৌসাও তাদের এই প্লেসে নতুন প্রজেক্ট প্রমোট করছে, এতে এই গ্রামের অনেকটা উন্নতি হবে। তখন জিয়াং এর দাদু মৌসাও আর ফ্যামিলি মেম্বারদের জন্য খাবার প্রিপেয়ার করতে চলে যায়। এবার মৌসাও জিয়াংকে বলে, তুমি আমাকে প্রমিস করেছো বিয়ে করবে, অথচ তুমি পালিয়ে এসেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এর জন্য সে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। এদিকে জিয়াং বলে, তুমি যে মৌসাও, এটা যাতে আমার দাদু দাদি না জানতে পারে, কারণ তারা জানলে কষ্ট পাবে, কারণ তুমি একজন মার্ডারার। তখন শাও বলে, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমাকে আগে এন্টারটেইন করো। এরপর সে তাকে বিভিন্ন ধরনের ভঙ্গিতে এন্টারটেইন করতে থাকে, তাকে কিস করতে থাকে। এরপর সে তাকে উপহার একটা রিং পরিয়ে দেয়, কালকে রেডি থেকো, কালকে আমাদের বিয়ে হবে। অন্যদিকে সেখানে জিয়াং এর আন্টি আর ইউফেন নামের একটা ছেলে আসে, যার সাথে
জিয়াং এর আগে বিয়ে ঠিক হয়েছে। এমনকি তারা খাবার টেবিলে জিয়াং আর ইউফেনের বিয়ের সম্পর্কে কথা বলতে থাকে। এসব শুনে মোশাওয়ের একদমই ভালো লাগে না, সে অনেকটা জেলাস ফিল করে। এরপর ইউফেনরা চলে গেলে মোশাও জিয়াংকে জিজ্ঞাসা করে, আমি এসব কি শুনছি, তোমার নাকি বিয়ে ইউফেনের সাথে? এটা কখনোই সম্ভব না, তুমি শুধু আমাকেই বিয়ে করতে পারবে। জিয়াং বলে, এটা কখনোই সম্ভব না, আমি কখনো আমার প্যারেন্টসের মার্ডারের সাথে বিয়ে করতে পারবো না। তখন মৌসা বলে, আমি জানতাম না কি হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। জিয়াং বলে, এটা কখনোই সম্ভব না, তোমার ক্ষমাতে আমার প্যারেন্টস তো ফিরে আসবে না। মৌসা তখন তাকে বোঝানোর জন্য ফোর্সফুলি তার ক্লোজ হতে থাকে। তখন ইউফেন সেখানে চলে আসে আর সে মৌসাওকে মারতে যাবে। মৌসাও তাকে কিক দিয়ে ফেলে দেয়। তখন মৌসাওর সাথে ফাইট করতে আসে। তখন জিয়াং বলে, মৌসাও অনেকটা পাওয়ারফুল পারসন, তুমি তার সাথে লাগতে এসো না। তখন ইউফেন চলে যায়। পরের দিন সকালে ইউফেন আবারও জিয়াং এর সাথে দেখা করতে যায় আর ইউফেন জিয়াংকে এখান থেকে পালাতে সাহায্য করে। এদিকে মৌসাও জানতে পারে জিয়াং ইউফেনের সাথে পালিয়েছে, তাই সে জিয়াং এর দাদু দাদিকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর এদিকে জিয়াংও বুঝতে পারে যে মৌসাও তার দাদু দাদিকে কিডন্যাপ করে রেখেছে, তাই সে তার দাদু দাদিকে বাঁচানোর জন্য মৌসাওর সাথে দেখা করতে যায়। তখন মৌসাও তার অনেকটা ক্লোজ হয়ে বলে, তুমি আমার কাছ থেকে পালাতে চেয়েছো তাই না, তুমি আমাকে এন্টারটেইন করো, আমি যদি খুশি হই তাহলে তোমার দাদু দাদিকে ছেড়ে দিব। এরপর সে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে, কিন্তু এসব রোমান্টিক সিন দেখে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে সরে যায়। আর এখানে মৌসা বলে, কালকে আমাদের বিয়ে, তুমি রেডি থেকো। এবার যদি তুমি এই শহর থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমার সাথে সাথে তোমার দাদু দাদিকেও আমি মেরে ফেলবো। এর পরের সিনে জিয়াং তার দাদু আর দাদির সাথে দেখা করে। তারা কিনা ইউফেনের সাথে তার বিয়ের কথা বলে যাতে সে এখান থেকে পালিয়ে যায়। এরপর জিয়াং তার দাদু দাদিকে নিয়ে ওই ফ্ল্যাট থেকে চলে যাচ্ছিল। সেখানে মৌসার মম আসে আর তাকে একটা ব্ল্যাঙ্ক কার্ড দিয়ে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার ছেলের লাইফ থেকে সরে যাও। জিয়াং বলে সে এমনিতেই সরে যাবে, তার কোনো টাকার প্রয়োজন নেই। এর পরের সিনে আমরা মৌসাওকে দেখতে পাই যে গ্রুম সেজে তার ব্রাইডের কাছে আসে। এরপর একটা মেয়ে ব্রাইড সেজে বসে আছে। মৌসাও ওই মেয়ের হাতে কিস করে, কিন্তু সে বুঝতে পেরে যায় এটা জিয়াং না। ইমিডিয়েটলি সে ওই মেয়ের গলা টিপে ধরে আর তার মমকেও গুলি তাক করে। তার মমের কাছে জিজ্ঞাসা করে তার ব্রাইড কোথায়। তার মম বলে সে অন্য একজন পার্সনকে বিয়ে করছে, সে তোমাকে কখনোই বিয়ে করবে না। মৌসা বলে, সে যাকে ইচ্ছে তাকে বিয়ে করো, কিন্তু ওই বিয়েটা আমার সাথেই হবে। এরপরে সিনা আমরা বিয়ের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে জিয়াং আর ইউফেনের বিয়ে হচ্ছে। ইউফেন তো অনেকটা হ্যাপি, কিন্তু জিয়াং এর ফেস দেখে বোঝা যাচ্ছে সে হয়তো তার দাদু দাদির ইচ্ছেতে এই বিয়েতে রাজি হয়েছে। এদিকে জিয়াং আর ইউফেনের যখন বিয়ে হচ্ছিল তখন হেলিকপ্টার দিয়ে মৌসাও সেখানে চলে আসে, যাকে দেখে জিয়াং অনেকটা ভয় পেয়ে যায়। মৌসাও বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি এটা কি করছো? জিয়াং বলে, সে মরে যাবে তারপরও ওকে বিয়ে করবে না। তখন মৌসা বলে, আমি কখনোই তোমাকে মরতে দিব না, তুমি সব সময় আমার পাশে থাকবে। তখন জিয়াং একটা ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলার ট্রাই করে। মৌসা বলে, তুমি কি নিজেকে মেরে ফেলবে নাকি আশেপাশের লোকেদের? তখন সে দেখতে পায় জিয়াংয়ের বিয়েতে যারা গেস্ট হিসেবে এসেছে সবাইকে মৌসার লোকেরা হাত পা বেঁধে ফেলে, এমনকি তার দাদা দাদিকে। তখন জিয়াং বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? মৌসা বলে, না, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এদেরকে মেরে ফেলবো। এরপর সে এঙ্গেজমেন্টে রাজি হয় আর তার হাতে রিং পরিয়ে দেয়। মৌসাও বলে, তুমি কখনো রিগ্রেট করবে না। তখন জিয়াং বলে সে কখনোই তাকে ভালোবাসবে না। মৌসা বলে, তাতে কি, আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। অন্যদিকে ইউফেন ছুটে গিয়ে মৌসাওকে মারতে যায়। তখন মৌসাও তাকে কিক মেরে ফেলে দেয়। এরপর বলে, তোমার কি মনে হয় জিয়াং তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছে? এটা কখনোই সম্ভব না, কারণ সে আমার কাছ থেকে পালানোর জন্য তোমাকে বিয়ে করতে রাজি হচ্ছিল।
এদিকে মৌসাও যখন জিয়াংকে বাড়িতে নিয়ে যায়, তার মা বলে তুমি তোমার ফিয়ন্সির কাছে ক্ষমা চাও, কারণ তুমি তাকে আঘাত করেছ। মৌসা বলে সে এখন বিবাহিত, কেউ যদি তার ওয়াইফকে বুলি করতে চায় তাহলে সে তার সাথে ডিল করে নিবে, আর সে যেহেতু বিবাহিত, কেউ যদি তার আশেপাশেও ঘেঁষতে আসে তাহলে সে তাদেরকে শেষ করে দিবে। এটি শুনে ওই মেয়েটি ভয় পেয়ে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে রুমে আসে, তখন মৌসাও তার অনেকটা ক্লোজ হয়ে যায়, তার সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে চায়, এরপর তাকে কিস করে। কিন্তু জিয়াং বলে সে এসব কিছু করার জন্য এখনো রেডি না। তখন মৌসাও থেমে যায়। অন্যদিকে মৌসাও জিয়াংকে তার সব প্রপার্টি লিখে দেয়, যেটা দেখে জিয়াং অনেকটা অবাক হয়। সে বলে তুমি এসব কিছু কেন আমার নামে করে দিচ্ছ, যদি আমি এসব কিছু নিয়ে পালিয়ে যাই? সে বলে তুমি আমার ওমেন, তুমি কখনো আমার কাছ থেকে পালাতে পারবে না। জিয়াং বলে যদি আমি টাকাগুলো ডোনেট করে দিই? তখন মৌসা বলে ডোনেট করে দিলে দিতে পারো। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে ঘুমিয়েছিল। তখনই মেয়েট চিৎকার করতে থাকে সে কেন এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছিল। তখন সে টাইম দেখে এখনো 8টাই বাজে নাই। এরপর সে কফি সার্ভ করতে আসে। যখন সে তার শাশুড়িমাকে কফি সার্ভ করছিল তখন একজন চাকরানি বলছে তুমি সঠিকভাবে কফি সার্ভ করতে পারছো না, আর তাকে শিখিয়ে দেওয়ার নাম করে তার হাত পুড়িয়ে ফেলে। তখনই আমরা মৌসাওকে দেখতে পাই যে জিয়াং এর হাত পুরা দেখে ফেলে। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ফার্স্ট এড বক্স আনতে বলে, এরপর নিজেই তার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এটা দেখে জিয়াং অনেকটা শক হয়। তখন মৌসার মম বলে এখানে তোমার ওয়াইফেরই দোষ আছে, কারণ সে কফি ভালো করে সার্ভ করতে পারছে না। তখন চাকরানি বলে ম্যাডাম এখনো এই বাড়ির কোনো রুলই জানে না। মৌসাও তখন রেগে যায়। সে বলে আজকে থেকে তার ওয়াইফ যে কথাগুলো বলবে সেগুলোই হবে রুলস। এরপর মৌসাও ওই চাকরানিকে জব থেকে ফায়ার করে দিতে চায়। তখন ওই চাকরানি জিয়াং এর কাছে ক্ষমা চায়, কিন্তু জিয়াং বলে তুমি যে অন্যায় করেছ আর তোমার মন মানসিকতা লো ক্লাসের, তোমাকে আমি ক্ষমা করব না। এদিকে জিয়াং তার দাদুর বাড়িতে যাওয়ার প্রিপারেশন নেয়। তখন মৌসাও বলে সেও তার দাদুর বাড়িতে যাবে, কারণ আজকে তাদের দাওয়াত আছে। সেখানে গেলে তার দাদু তাকে ড্রিঙ্ক করতে দেয়। সে বলে আমি জানি না তুমি কতটা খারাপ, কিন্তু যেহেতু জিয়াং এর সাথে তোমার বিয়ে হয়েছে তাই তুমি জিয়াংকে টেক কেয়ার করবে। মৌসা বলে সে যথেষ্ট চেষ্টা করবে। অন্যদিকে আমরা ইউফ্যানকে দেখতে পাই যে জিয়াংকে বুঝিয়ে বাজিয়ে একটা লোকের কাছে নিয়ে যায়, যে কিনা মৌসাওর কাজিন। সে বলে লোকটি মৌসাওর বিরুদ্ধে ফাইট করতে তোমাকে সাহায্য করবে, কিন্তু জিয়াং এখন মৌসাওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায় না। তখন ওই লোকটি বলে তুমি কি ভুলে গিয়েছ তোমার মম ড্যাডের মৃত্যুর পিছনে কার দায় আছে, নাকি তুমি সত্যি সত্যি মৌসাওকে ভালোবেসে ফেলেছ? তখন জিয়াং ওই লোকটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সেই লোকটি জিয়াংকে একটা মাইক্রোফোন দেয়, যাতে এই মাইক্রোফোন সে মৌসাওকে দিতে পারে, যাতে মৌসাওর সব খবরাখবর এই লোকটি আগেই জানতে পারে। এদিকে জিয়াং সে মাইক্রোফোনটি দেখছিল, হঠাৎ করে মৌসাও তার সামনে চলে আসে। তখন জিয়াং সে মাইক্রোফোনটি লুকিয়ে ফেলে। এদিকে জিয়াং বাসায় গেলে সেই লোকটি জিজ্ঞাসা করে তুমি কি এখনো মৌসাওকে সে মাইক্রোফোনটি দাওনি? জিয়াং বলে আমি তাকে ঘৃণা করি, এই মুহূর্তে যদি আমি তাকে সেটা গিফট হিসেবে দিই তাহলে সে সন্দেহ করবে। এরপর সে নিচে নেমে চাকরানীদের মুখ থেকে শুনতে পায় যে চাকরানীরা তার নামে নানা ধরনের কথা বলছে, যেমন সে প্লাস্টিক সার্জারি করেছে, সে অনেক ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে। তখন তার মাথায় দারুণ একটা আইডিয়া আসে। এরপর জিয়াং মৌসাওকে কল করে মাইক্রোফোনের সাহায্যে, কারণ মাইক্রোফোনের সাহায্যে কথা বললে কেউ তার কণ্ঠ চিনবে না। এখন সে মৌসাওকে বলে তোমার ওয়াইফ জিয়াং ভালো না, সে বিউটি না, সে আগলি, সে প্লাস্টিক সার্জারি করেছে, 100 অফ ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে, তুমি এক্ষুনি তাকে ডিভোর্স দিয়ে দাও। এটি শুনে মৌসা বলে তোমার এত বড় সাহস, তুমি আমার ওয়াইফের নামে এতগুলো খারাপ কথা বলছো, আমি যদি তোমাকে পাই তাহলে তোমাকে শেষ করে দিব। এরপর মৌসাও তার লোককে বলে এই
কন্ট্রাক্ট নাম্বারের লোকেশন ট্রেস করতে। অন্যদিকে জিয়াং বলে হয়তো মোশাও এতক্ষণে এটা বিশ্বাস করে নিয়েছে। এদিকে মোশাও যখন জানতে পারে সে কন্ট্রাক্ট নাম্বারটি তার বাড়িরই, তখন সে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যায়, যেখানে জিয়াং কফি সার্ভ করছিল। মোশাও দৌড়ে গিয়ে জিয়াংকে জড়িয়ে ধরে, যেটা দেখে তার মা অবাক হয়ে যায়। জিয়াং বলে তুমি এখানে কি করছো? মোশাও বলে তুমি ঠিক আছো? আসলে একটা লোক তোমার নামে উল্টাপাল্টা বলছে, কিন্তু আমি বিশ্বাস করছি না। জিয়াং বলে কেন তুমি বিশ্বাস করছো না? এরপর মোশাও জিয়াংয়ের হাত ধরে ভিতরে চলে যায়। তখনই মোশার মম বলে আমি যে জিয়াংকে এসব কথা বলি সেগুলো মোশাও জানলো কিভাবে? অন্যদিকে জিয়াংয়ের মাথায় আর একটা বুদ্ধি আসে। তখন সে একটা মোবাইল ফোন সেট করে, এরপর তার পিছনের ক্ষতগুলো নিয়ে একটা ভিডিও মেক করে, আর ওই ভিডিওগুলো সে মোশাওকে পাঠিয়ে দেয়। মোশাওকে বলে দেখো, তোমার ওয়াইফের পিছনে এই ক্ষতগুলো আমি দিয়েছি। সে না জানে কত ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে, আর তার পিছনে একটা বার্থ মার্ক আছে। এখানে মোশাও অনেকটা রেগে যায়। সে বলে তুমি আমার ওয়াইফের নামে আর কোনো খারাপ কথা বলবে না, আর এমনিতে তোমাকে ধন্যবাদ। তুমি যদি না বলতে আমি জানতামই না আমার ওয়াইফ এত কিছু সাফার করছে। আমি তাকে ডিভোর্স দিব না। এরপর মোশাও জিয়াংয়ের কাছে যায়। সে তার পিছনের সে কাপড় খুলে দেখা চেক করে, সেখানে ওই বার্থ মার্ক দেখতে পায়। এরপর তার ক্ষততে কিস দেয়। এটা দেখে তো জিয়াং অনেকটা অবাক হয়। মোশাও বলে যেটা তোমার অতীত ছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তোমার বর্তমান তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। আর আমাদের ওই ক্ষতগুলোর ঘটনা কল্পনা করে দেখানো হয়। আসলে ওই ক্ষতগুলো জিয়াংয়ের আন্টি তাকে মেরে মেরে দিয়েছে। তখন তাকে জড়িয়ে ধরে, আর জিয়াংও ইমোশনাল হয়ে যায়। সেও তখন মোশাওকে জড়িয়ে ধরে, আর এটাই সে মুহূর্ত যেখানে মোশাওর প্রতি জিয়াং ফলিং লাভ হয়ে যায়। সকালে জিয়াং ঘুম থেকে উঠে সেখানে সানফ্লাওয়ার দেখতে পায়। তখন সে অনেকটা খুশি হয়ে যায়, কারণ সেও মোশাওকে ভালোবেসে ফেলেছে। এরপর সে ওই মাইক্রোফোনটি ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে চায় না মোশাওয়ের কোনো ক্ষতি হোক। তখনই ওই লোকটি কল দিয়ে বলে তুমি মোশাওকে এখনো সেই গিফটটা দাওনি। সে বলে আমি এটা দিতে পারবো না। তখন ওই লোকটি বলে তুমি জানো না তুমি মোশার সাথে যে অ্যাক্টিংগুলো করেছো সেগুলো এই মোবাইল ফোনে সেট হয়ে গিয়েছে। আবার যদি আমি মোশাকে এগুলো দেখিয়ে দিই, মোশাও কি তোমাকে বিশ্বাস করবে? জিয়াং বলে তাতে তুমি কি চাও? তখন সে বলে তুমি আমার কথা মতো কাজ করো, আমি মোশাকে একটা ড্রিঙ্ক দিব, তুমি ওই ওষুধটা তাকে খাওয়াই দিবে। জিয়াং রাজি হয়ে যায়। এদিকে মোশাও আসলে জিয়াং ওই ড্রিঙ্কটি খেতে দেয়। সে বলে এটা আমি নিজের হাতেই তৈরি করেছি, আর মোশাও ওই ড্রিঙ্কটি করে নেই। তখন হঠাৎ তার কিছু একটা অনুভূতি হয়। এবার মোশাও জিয়াংকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে? জিয়াং বলে না। তখন সে বলে আচ্ছা যদি কখনো বুঝতে পারো তোমার কাছের মানুষজন তোমাকে ধোকা দিয়েছে। তখন সে বলে তুমি জানো ফার্স্ট টাইম যখন তোমার সাথে আমার টেন্টে দেখা হয়েছে তখন কিছু গুন্ডারা আমার পিছনে পড়েছিল, সেগুলো করেছিল আমার কাজিন। সেই ছোট বিজনেসদেরকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, আর সেই তোমার ড্যাডের মৃত্যুর পিছনে দায়ী। এগুলো শুনে জিয়াং অনেকটা গিল্টি ফিল করে, কারণ সে তো মোশাওকে ড্রিঙ্ক করিয়েছে। এরপর মোশাও জিয়াংকে নিয়ে একটা প্লেসে যায়, যেখানে সে তার আঙ্কেল আন্টিকে নিয়ে আসে। তারা আঙ্কেল আন্টিকে মাইর দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসে যে জিয়াংয়ের ড্যাড যখন সুসাইড করতে গিয়েছিল তখন তার আঙ্কেলই জিয়াংয়ের ড্যাডকে ছাদ থেকে ফেলে দেয়, যাতে তার ঋণগুলো কমে যায়। শুনে জিয়াং অনেকটা অবাক হয়। এরপর দৌড়ে আসে তার আঙ্কেলকে মারার জন্য। সে তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে তুমি আমার ড্যাডকে কেন মেরেছ? তোমার জন্য আমার মমও সুসাইড করেছে, আজকে আমি তোমাকে ছাড়বো না। সে ইচ্ছে মতো মারতে থাকে। তখন মোশাও জিয়াংকে তুলে ধরে। সে বলে নিজেকে সামলাও, তোমার যারা যারা ক্ষতি করেছে তাদেরকে আমি ছাড়বো না। অন্যদিকে জিয়াং মোশাওকে বলে দেয় আমি অনেক বড় অন্যায় করেছি, আসলে আমি তোমার দুধে কিছু একটা ওষুধ মিশিয়ে দিয়েছি। তখন সেখানে ওই লোকটি চলে আসে। আসলে মোশাওর কাজিন এখানে মোশাওকে মারতে চায়। সে মোশার সব শেয়ারগুলো তার নামে করে নিতে চায়, কিন্তু তখন মোশাওর বুকে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু তখন সে ফেক বোমের অ্যাক্টিং করে। সে বলে তোমরা যদি এখান থেকে জিয়াংকে যেতে না দাও তাহলে সবাই একসাথে মরবো। এখানে সে জিয়াংকে চলে যেতে বলে, কিন্তু জিয়াং বলে সে মোশাওকে ছাড়া যাবে না।
তখন মৌসাওয়ের অ্যাসিস্ট্যান্ট আসে, আর তখন মৌসাওয়ের কাজিন তার লোকদেরকে মারতে বলে, কিন্তু মৌসাওয়ের অ্যাসিস্ট্যান্ট অনেক আগে ওই লোকগুলোকে কিনে নিয়েছে, কারণ জিয়াং আগেই তার অ্যাসিস্ট্যান্টকে সবকিছু বলে দিয়েছে। মৌসাওয়ের কাজিন মৌসাওকে গুলি মারতে যাবে, তখন উল্টো গুলি তার বুকে লেগে যায়। ওই গুলিটি অটোমেটিক হয়ে গিয়েছে। তখন হঠাৎ মৌসাও পড়ে যাচ্ছিল। জিয়াং ভয় পেয়ে যায়। সে মনে করেছিল যে মেডিসিন দিয়েছে সেটাতে হয়তো তার এফেক্ট করছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে অ্যান্টিডিউট আনার জন্য। অ্যাসিস্ট্যান্ট হেসে বলতে থাকে তার কোনো অ্যান্টিডিউট নেই। তখন জিয়াং অনেকটা রেগে তার অ্যাসিস্ট্যান্টকে কথা শোনায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, এর অ্যান্টিডিউট আপনি নিজে, কারণ আমি কোনো ওষুধ দিইনি, এটা হচ্ছে এক ধরনের হট ফিল করার মেডিসিন। তখন জিয়াং রেগে যায়। এরপর মৌসাওকে বলে, চলো বাসায় চলো, তোমার অ্যান্টিডিউটের প্রয়োজন নেই। আর এখানে মাফিয়া লাভ স্টোরির পূর্ণতা পায়। তো কেমন লেগেছে ড্রামাটি কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন।